আচ্ছা, আমাদের এই অধ্যায় থেকে প্রতি বছর এখান থেকে এক সেট প্রশ্ন পরীক্ষায় আসে। জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন থেকে এক সেট প্রশ্ন পরীক্ষায় বাধ্যতামূলক, ঠিক আছে? তো শর্ট সিলেবাসের জন্য তো আরও বাধ্যতামূলক। তো আসলে আমরা এই অধ্যায় থেকে পড়ি। মেইনলি এখানে মেন্ডেলের সূত্র আছে 2টা, আর প্রত্যেকটা সূত্রের আন্ডারে 3টা করে 6টা তোমার হচ্ছে আছে, ব্যতিক্রম আছে। এটাকে বলা হয় ডেভিয়েশন অফ মেন্ডেলস ল। তাহলে এই 3 6টা সূত্র আর মেইন 2টা সূত্র 8টা। একটা যদি পারো, বাদ বাকিগুলো ওই সিস্টেমে লিখতে হবে। লেখার প্যাটার্ন একরকম, শুধু ঘটনাগুলো কি হচ্ছে এই ঘটনাগুলো একটু শিখে নিতে হবে। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটাও অনেক ইজিলি আমরা পড়তে পারবো। আর এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো ম্যাথের মতো মার্ক পাওয়া যায়। তুমি যদি ঠিকঠাক মতো লিখতে পারো, একদম কোনো ফুল মার্ক দিয়ে দেবে, কোনো মার্ক কাটবে না এখানে। তো আসলে আমরা শুরু করি। তো শুরু করার আগে আমাদের কতগুলো শব্দ জানতে হবে, যে শব্দগুলো না জানলে এর সূত্রগুলোর মধ্যে যে কথাগুলো আছে ওটা বুঝতে পারবো না। আসলে আমরা প্রথমে কিছু শব্দ শিখি আগে। তার আগে একটু মেন্ডেলের জীবনী নিয়ে একটু 2-1টা কথা বলি। সায়েন্টিস্টের নাম কি? মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। ওনার বাড়ি ছিল কোথা? অস্ট্রিয়া। কোথায়? অস্ট্রিয়ার অধিবাসী। জীবনের স্বপ্ন ছিল যে বিজ্ঞানী হবে, গবেষক হবে, কিন্তু বাবা মারা যাওয়ার কারণে অল্প বয়সে ওনার পড়ালেখা বন্ধ হয়ে যায়। তখন তিনি অস্ট্রিয়াতে একটা গির্জায় ফাদার বা পাদ্রী হিসাবে নিয়োগ পান। তো সেখানে থাকাকালীন সময়ে উনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তো উনি আনুষ্ঠানিকভাবে হচ্ছে প্রথমে 34 প্রকার মটরশুঁটির গাছ নিয়ে উনি হচ্ছে গবেষণা শুরু করেন। কত প্রকার? হ্যাঁ, 34 প্রকারের মটরশুঁটি গাছ নিয়ে উনি গবেষণা শুরু করেন এবং দীর্ঘ 7 বছর ধরে গবেষণাগুলি করেন। কত বছর? এবং অবশেষে 2টা সূত্রে উনি উপনীত হন। এই 2টা সূত্রের উপরে বর্তমানে যে জেনেটিক্স পুরা সাবজেক্টে এই 2টা সূত্রের উপরে প্রতিষ্ঠিত, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র দুটো জানার আগে এই সূত্রের মধ্যে যে কথাবার্তাগুলো আমাদের না জানলে ব্যাখ্যা করতে পারবো না, এরকম কিছু শব্দ এখন শিখবো, ঠিক আছে? সূত্রের ব্যাখ্যার জন্যে বা সূত্রের ভিতরে জিনিসগুলো পড়ার জন্যে কিছু শব্দ লাগবে। শব্দগুলো কী কী তাই দেখো। নাম্বার 1, একটা হচ্ছে জিন। উনি বলছেন এটাকে ফ্যাক্টর। তাহলে আমাদের ফ্যাক্টরের সংজ্ঞা। 7 বছর করছেন হচ্ছে রিসার্চটা, আর হচ্ছে 2টা সূত্র উনি এখান থেকে দাঁড় করাইছেন। তো প্রথম শব্দটা আমাদের ফ্যাক্টরের সঙ্গে একটু পরিচিত হইতে হবে। ফ্যাক্টর আর কিছুই না, আমরা যেটাকে জিন বলি, মেন্ডেল ওটাকে কি বলছিলেন? ফ্যাক্টর। আর তাহলে আমরা যেটাকে জিন বলি ওইটাকে মেন্ডেল বলছেন ফ্যাক্টর। আর জিন মানে কি জিনিস? একটা ডিএনএ এর খণ্ডিত ছোট অংশগুলোকে কি বলে? জিন। যারা চারিত্রিক বৈশিষ্ট্য বংশানুক্রমে বাবা মা থেকে সন্তানের মধ্যে স্থানান্তর করতে সক্ষম, যারা জিনের মধ্যে, তাহলে হেরিডিটি ক্যারেক্টার থাকতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং স্মল ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ এর নামই হচ্ছে জিন, ঠিক আছে? ডিএনএর বড় খণ্ডের মধ্যে ছোট ছোট খণ্ডগুলোকে আমরা বলি জিন। তাহলে ফ্যাক্টর কি জিনিস আমরা বুঝে ফেললাম নাকি? নাম্বার 2, অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলি আমরা এটাকে। তো অ্যালিল কি জিনিস? দেখো আমি একটা উদাহরণ দেই। মনে করলাম এটা একটা ক্রোমোজোম। সাধারণত ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমরা ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড অর্গানিজমদের ক্ষেত্রে কেমন করে থাকে? পেয়ারিং করে করে থাকে। তো আমি ধরলাম যে হচ্ছে উচ্চতার জন্যে এখানে 2টো জিন আছে, তারা একজন হচ্ছে ক্যাপিটাল টি জিন আর একজন ক্যাপিটাল টি জিন। এটা হেটারোজাইগাস অবস্থায় থাকতে পারে, হোমোজাইগাস অবস্থায়ও থাকতে পারে। আমি হোমোজাইগাস দেখাইছি। তাহলে অ্যালিল বলার আগে আমার মনে হয় আরেকটা পয়েন্ট একটু বেশি বললে ভালো হয়, তাহলে অ্যালিলটা বলতে সুবিধা হয়। আগে লোকাসটা বলি। হ্যাঁ, লোকাসটা বলি, তারপরে হচ্ছে অ্যালিলটা বলি। লোকাসটা আগে বলা দরকার। লোকাস হচ্ছে ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, ওই জিনের পজিশনটার নাম কি? লোকাস। এটা আমরা এসএসসিতেও সংজ্ঞাতে শিখছিলাম। এখন আসে অ্যালিল। এই ক্লাসটা তোমরা মনে হয় পাইছিল একটা, না? আচ্ছা, এটা 5-10 মিনিট লাগবে, একটুখানি এই পার্টটা একটুখানি নাও। তাহলে কি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, কোনো একটা বৈশিষ্ট্য আমি ধরলাম যে 2টো টি জিনের কারণে লম্বা বৈশিষ্ট্য হয়। কি হয়? এদের কারণে লম্বা বৈশিষ্ট্য হয়, অথবা খাটাও হইতে পারে। আমি যেটা হয়, আমি যে কোনো একটা জিন ধরে নিলাম যে এই জিনের জন্য এই ক্যারেক্টারটা হচ্ছে, বা এই ক্যারেক্টারের জন্য এই জিনটা রেসপন্সিবল, আমি ধরে নিলাম। তো আমি ধরে নিলাম যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে এই 2টো জিন। তাহলে এই 2টো জিন নির্দিষ্ট লোকাসে অবস্থান করে একজন আর একজনকে
মানে দুইজন মিলে একটা নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী দুটো জিন যখন একসাথে মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন এদের একটিকে অপরটির অ্যালিল বলা হয়। অর্থাৎ এক জোড়া থাকবে, মানে দুটো থাকবে যারা দুইজন মিলে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে, একটা জিনকে আরেকটা জিনের জন্য অ্যালিল বলবো। তাহলে এই ক্যাপিটাল টি এর জন্য অ্যালিল, আবার এই টি এর জন্য, তার মানে অ্যালিল হচ্ছে সহজ কথা এক ধরনের জিন। এটা কি জিন? তো কন্ডিশন হলো যে এরা দুইজন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। নাম্বার 2 হচ্ছে নির্দিষ্ট লোকাসে অবস্থান করে এই কাজটা করবে, তখন এদের একটিকে অপরটির কি বলবো? অ্যালিল। আচ্ছা, তাহলে এই দুটো হ্যাঁ ডেফিনেশনটা ওই যে হচ্ছে আজকে আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিবানি। ডেফিনেশনটা খুবই ইজি, আমি জাস্ট বলে যাচ্ছি, তুমি জিনিসটা বুঝে নাও। ওই যে ওদের ওই ইংলিশ ভার্সনের যে বইটা আছে ওইটার থেকে আমি আজকে তোমাদের দিয়ে দিব। এতদিন পারি নাই, ওই যে ক্লাসের ঝামেলা ছিল। এখন থেকে আজ থেকে তো ফ্রি, 10-12 দিনের জন্য ফ্রি, এখন পারবো। আচ্ছা, এরপরে আরেকটা ক্যারেক্টারে চলে যাও। হোমোজাইগাস আর হেটারোজাইগাস দুটো বৈশিষ্ট্য, হোমোজাইগাস আর হেটারোজাইগাস। এই অবস্থাকে আমরা বলি হোমোজাইগাস, এইটা অথবা এটাও হইতে পারে, আর এইটাকে বলি আমরা হেটারোজাইগাস। অর্থাৎ বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এটা যদি লম্বা বৈশিষ্ট্য হয় তাহলে এটা হচ্ছে শর্ট ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল। তাহলে বিপরীত ধরনের বৈশিষ্ট্য যখন একসাথে অবস্থান করে একটি বৈশিষ্ট্যকে প্রকাশ করে তখন এই জিন জোড়াকে বলা হয়, ক্রোমোজোম জোড়াকে বলা হয় হেটারোজাইগাস। আর যদি একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো পাশাপাশি থেকে যদি কোনো মানে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম যখন পাশাপাশি থাকে তখন ওদেরকে বলি আমরা হোমোজাইগাস। তাহলে এটা ক্রোমোজোমের একটা অবস্থা যে তারা এক ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম নাকি ভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম জোড়া পাচ্ছে। জোড়াটা যদি একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হয় তাহলে একে বলবো হোমো। হোমো মানে একই, আর হেটারো মানে হচ্ছে ক্রোমোজোম জোড়াটার একজন এক ধরনের বৈশিষ্ট্য আরেকজন তার বিপরীত ধর্মের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তো এদেরকে আমরা বলি হেটারোজাইগাস। আচ্ছা, তারপরে একটা বৈশিষ্ট্য আছে হচ্ছে মোনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড আর ডাইহাইব্রিড, এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন বা ক্রসিং তার নাম হচ্ছে, যেমন লম্বার খাটো, লম্বা মানে হচ্ছে তোমার টল, আর খাটো হচ্ছে শর্ট। এই দুই ধরনের বৈশিষ্ট্য নিয়ে যদি আমি একটা ক্রসিং করি একে বলা হবে মোনোহাইব্রিড ক্রস। আর যদি এমন হয় দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন করা হয়, যেমন আমি যদি বলি গোলাকার হলুদ, গোলাকার হলুদ এটা এক ধরনের বীজ, আর হচ্ছে কুঞ্চিত সবুজ রঙের এক ধরনের বীজ। তাহলে গোলাকার একটা বৈশিষ্ট্য, হলুদ একটা বৈশিষ্ট্য, এক জোড়া। কুঞ্চিত একটা বৈশিষ্ট্য, সবুজ একটা। গোলাকারটাকে রাউন্ড বলবা, হলুদটাকে ইয়েলো বলবা, এটাকে রিঙ্কেল বলবা, এটাকে গ্রিন বলবা, ঠিক আছে? তাহলে ইংলিশ টার্ম হয়ে গেল। তাহলে এরকম টু পেয়ার আর অথবা দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন হয় এদেরটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। আমার এখন যদি কেউ ফোন দেয়, আচ্ছা না ঝামেলা নেই। দেখো, তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন তাদের নাম ডাইহাইব্রিড ক্রস। আচ্ছা, এই এখন হচ্ছে আরেকটা ক্যারেক্টার বলি, আর কি কি আছে বলো তো দুই একটা। জিনোটাইপ আর ফিনোটাইপ নিয়ে কথা বলি। জিনোটাইপ আগে ফিনোটাইপ বলি। ফিনোটাইপ আর একটা হচ্ছে জিনোটাইপ। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে এক্সটার্নাল মরফোলজি বা এক্সটার্নাল ফিচারকে বলা হয় ফিনোটাইপ, আর ওটা জেনেটিক ক্যারেক্টারকে বলা হয়। তার মানে ব্যাপারটা কেমন, এই যে লম্বা বলছি এটাকে চোখে দেখতে পাচ্ছি না, লম্বার খাটো, তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় হচ্ছে ফিনোটাইপ। এটাকে বাহ্যিককে কি বলবো? এক্সটার্নাল বা বাহ্যিক। এটাকে কি বলবো? বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকে বলা হয় বা বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আর জিনগত, এটা
লম্বা কেন হচ্ছে কোন জিনের জন্য? এই জিনের জন্য অথবা এই জিনের জন্য, তাই তো? তাহলে এদেরকে বলবো আমরা জিনোটাইপ। তাহলে জেনেটিক ক্যারেক্টারিস্টিক্সকে বলা হয় জিনোটাইপ, আর বাহ্যিক বৈশিষ্ট্য বা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্সকে বলা হয় ফিনোটাইপ। এই দুটো এক্সামে আসে, একটু ইম্পর্টেন্ট আছে। আর এখান থেকে এই দুইটা মারাত্মক আকারে আসে, এই দুইটা আর হচ্ছে এই দুইটা, এই চারটা। এখন দুইটা বলবো, সেই দুইটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে। সেটা হচ্ছে ব্যাক ক্রস আর টেস্ট ক্রস। ব্যাক ক্রস অ্যান্ড টেস্ট ক্রস। দেখো, এর জন্য আমাদের একটা ক্রসিং করতে হবে। আগে ক্রসটা আগে করে ফেলি। ধরলাম এই যে লম্বা গাছ আর হচ্ছে খাটো গাছ, তাহলে এটা হচ্ছে ফিনোটাইপিক ক্যারেক্টার। এদের জিনোটাইপ কি ধরলাম আমি? এটা ধরে নিলাম এই জিনের জন্য এরা লম্বা হচ্ছে, এই জিনের জন্য খাটো হচ্ছে। এটাকে ধরে নিলাম আমরা বাপ, এটাকে ধরলাম মা। ঠিক আছে, পুরুষ আর স্ত্রী। এখন এদের গ্যামিট কি হবে? কেননা গ্যামিটগুলো এই যে ক্রোমোজোমগুলো এরকম জোড়া জোড়া ছিল, দেখো আমরা একটু পরে এগুলো ব্যাখ্যা করব। এই দুটো জিন এরকম করে ছিল দুটো ক্রোমোজোমের মধ্যে। তাহলে যখন গ্যামিট তৈরি হয়, ক্রোমোজোম কি একসাথে থাকে নাকি অর্ধেক হয়ে যায়? তাহলে এই অর্ধেকের চেয়ে একটা গ্যামিট, আর এই ক্রোমোজোম অর্ধেক মানে হচ্ছে, অর্থাৎ এইটা একটা গ্যামিটের মধ্যে যাবে, আর একটা যেটা মুছে ফেললাম সেটা আরেকটা গ্যামিটের মধ্যে যাবে। তাহলে গ্যামিট আমরা কি দুটো এইভাবে লিখতে পারি? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানেও সেম এরকম দুটো গ্যামিট হবে। আর গ্যামিটকে বোঝানোর জন্য আমরা সার্কেল চিহ্ন ইউজ করি, এটাকে বোঝানোর জন্য যে এটা একটা গ্যামিট বা জনন কোষ। এখন এদের মধ্যে ক্রসিং করলাম, তাহলে F1 জেনারেশন হবে। কি হবে? প্রথম বংশধর বা ফার্স্ট জেনারেশনকে আমরা F1 বলি, এদের পরের বংশধরকে বলবো আমরা F2। এরকম। তাহলে এটার সাথে যদি এই স্পার্মের সাথে এই ওভাম যদি ফার্টিলাইজ করে কি হবে? এরকম একটা জাইগোট হবে। এখান থেকে এটা যদি ফার্টিলাইজ করে, হ্যাঁ এখন এটা নাও, এটা অফ, এটা অফ। তাহলে এটার সঙ্গে আগে এইটা, এরকম এটার সাথে আবার এইটা। হ্যাঁ, সবগুলো লম্বা। এখানে সবগুলো কি হয়েছে? আচ্ছা, লম্বা খাটো আমাদের এখন দরকার না, ব্যাক ক্রস টেস্ট ক্রস বোঝার জন্য আমাদের লম্বা খাটো লাগবে না। তো F1 এর সাথে আমি আগে টেস্ট ক্রসটা বলি, ব্যাক ক্রসটা বলি। F1 এর সাথে কার সঙ্গে? F1 কি অবস্থায় আছে? হেটেরোজাইগাস নাকি হোমোজাইগাস? তাহলে F1 হেটেরোজাইগাস, এর সাথে পিতৃ বা মাতৃবংশীয় কোনো একজন সদস্যের সঙ্গে যে ক্রস হয়, প্যারেন্টাল ফাদার আর প্যারেন্টাল মাদার, অর্থাৎ এর সঙ্গে ক্রস করবো আমি হয় বাপ না হইলে এই দুটো যে কোনো একটা নিয়ে যদি ক্রস করি F1 এর কোনো একজন মেম্বারের সাথে, তখন এটাকে বলা হয় ব্যাক ক্রস। এগুলো কেন করা হয় একটু পরে আমি বলছি, আগে সংজ্ঞা বলি। হ্যাঁ, তাহলে এর সংজ্ঞা কি? F1 হেটেরোজাইগাস জীবের সঙ্গে, এই যে F1 হেটেরোজাইগাস জীবের সঙ্গে পিতৃ বা মাতৃবংশীয় কোনো এক সদস্যদের যে ক্রসিং করা হয় তার নাম ব্যাক ক্রস। সেই একই জিনিস F1 হেটেরোজাইগাসের সঙ্গে যদি শুধু বিশুদ্ধ মাতৃবংশীয়, এর নাম কি? বিশুদ্ধ মানে হোমোজাইগাস, বিশুদ্ধ মানে কি? হোমোজাইগাস। মাতৃবংশীয় কথাটা কি? এইটা যদি আমরা ইংরেজি বলি তাহলে হচ্ছে হোমোজাইগাস, এই জাইগাস প্যারেন্টাল মাদার। কি নাম? প্যারেন্টাল মাদার। হ্যাঁ, এই যে প্যারেন্টের মধ্যে এটা মাদার, এই যে এটা, এটা বুঝো নাই? তাহলে যদি F1 এর সাথে হোমোজাইগাস প্যারেন্টাল মাদার অথবা বিশুদ্ধ মাতৃবংশীয় প্যারেন্টদের মধ্যে যেটা হচ্ছে প্যাটার্নাল, হ্যাঁ ঠিক বলছে। তাহলে F1 এর হেটেরোজাইগাসের সঙ্গে যদি হচ্ছে আমরা বিশুদ্ধ হোমোজাইগাস যেটা, সেই কন্ডিশনের যে যেটা মাদার থাকবে, এখানে কি ফিমেল কোনটা? এটা না? এই মেল ফিমেল এই চিহ্ন মনে রাখতে তোমাদের ঝামেলা হয়? হইতেই পারে কোনো এক সময়। শেখাই দেবো একটা শর্টকাট, একটা ট্রিক শেখাবো। এটা দেখতে হচ্ছে তীর ধনুকের মতন অনেকটা। প্রাচীনকালে যখন পুরুষরা যুদ্ধ করত তখন তীর ধনুক নিয়ে যাইতো যুদ্ধে। তাহলে এই ধনুক চিহ্ন দেখলে পুরুষ। আর এটা দেখো ওই যে মিরর, আয়নার স্ট্যান্ড, এটা কাদের জন্যে? হ্যাঁ, আয়না কাদের জন্যে? চেহারা দেখে কারা? এই দেখো আমার চুল কিরকম আছে আমি জানিই না, না তোমরা জানো। তো যাই হোক,
এটা হচ্ছে অনেকটা আয়নার মতো, হ্যাঁ, সাজুগুজুর হয়ে আয়না, কি বলো? তাহলে এটা নিয়ে মেয়েরা হচ্ছে সাজুগুজু করে। তাহলে এই চিহ্ন মানে হচ্ছে মেয়ে, হচ্ছে ফিমেল। এটা মনে রাখার জন্যে বা পড়া মনে রাখার জন্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো বিশুদ্ধ মাতৃবংশ, এটা কি হোমোজাইগাস না? এখন পয়েন্টে আসো, এটা কি বিশুদ্ধ মাতৃবংশী না পিতৃ এটা? তাহলে এর সঙ্গে শুধুমাত্র ক্রস করবে। এখানে অপশন ছিল ফাদার অথবা মাদার, যে কোনো একজন হইলে হবে। আর এখন কি, তাও সেটা কেমন অবস্থায় থাকতে হবে? হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে। তাহলে এই ক্রসকে বলা হবে হচ্ছে টেস্ট ক্রস। এখন আসো, এইটা আমরা কেন করব স্যার? এত কিছু করার দরকার কি? এত কিছু করার দরকার কি? একটা থেকে আরেকটা গাছ হলো, সেই গাছ থেকে বীজ পাবো, ওইটা আবার লাগাই দিব, সেই গাছ থেকে আবার ফুল হবে, ক্রসিং হবে, আবার নতুন বীজ হবে। এত করার ঝামেলা কি? আচ্ছা, আমরা এই লম্বা খাটোর কথা বাদ দিলাম। আমরা যদি চিন্তা করি যে একটা গাছে ফলন বেশি হয়, একটা গাছে ফলন কম হয়, এইটাই ধরে নাও এটা ফলন বেশি, এটা কি? তাহলে এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেল কৃষকদের কাছে, তাই না? বেশি ফলন, এটা কি? আর এটা হচ্ছে কম ফলনের বৈশিষ্ট্য, মনে করো কম ফলন, সাপোজ ফলন এটা কি কম, তাহলে এটা বেশি ফলনের জন্য দায়ী জিন, এটা কম ফলনের জন্য। মনে করো আমরা ধান গাছের কথাই বলতেছি, ধান আমাদের হচ্ছে স্টেপল ফুড, তাহলে ধান নিয়ে কথা বললাম, এর ফলন বেশি হয়, এটা কম হয়। এখন এদের ক্রসিং করলে প্রথম বংশধরে কি হলো? বেশি ফলনযুক্ত ধান পাইছি না? এখন যদি তুমি F1-দের দুই সদস্যদের মধ্যে আবার ক্রসিং করো, তো দেখো এইখান থেকে কম ফলনওয়ালা ফসল হইতেই পারে। এই দেখো কম ফলনওয়ালা ফসল পেয়ে গেছো, দেখছো? তুমি লাগাই ক্রসিং করছিলে কোন ধরনের ফসলের মধ্যে? বেশি ফলন হওয়ার মধ্যে। ফলন কেমন পাইছো এখন? ব্যাপারটা বুঝে নাও, এটা আমরা কেন করি, এটা করার দরকার কি? এটার ফলন কি পাইছো? তাহলে কেমন উদ্ভিদ নিছিলে তুমি, কেমন পাইছো? এখন এইটা যদি চাষিদের কাছে দেওয়া হয়, ওরা না গালি দিবে আমাদের, যে আমাকে বেশি ফলনওয়ালা গাছের চারা দিল, ফলন হয়েছে কম, মন খারাপ করবে না? তাহলে ব্যাপারটা হয়েছে কি, তোমরা যদি মনে করো তোমাদের মধ্যে একজন বড় সড়ো কি আছো লম্বা করে, হইমু না, আর তুলতুলো আছে না, দুইজন মনে করো সায়েন্টিস্ট, ওরা ল্যাবে কাজ করতেছে, হ্যাঁ, এটা লম্বা মানুষকে বললাম আর কি। আচ্ছা, মনে করো ওরা দুইজন হচ্ছে ব্রিডার, ধরো প্ল্যান্ট ব্রিডার। তো ওরা আমাদের কাছে এই লম্বা গাছের মানে ফলন বেশি হওয়ার বীজ দিতে যে দিছে ঠিকই, ওখান থেকে তুমি পাইছো, আমরা হচ্ছে কৃষক, আমরা এই ফলনটা পাইছি, আমরা কি ওরে নিয়ে মাথায় করে রাখবো? মাথার থেকে ফেলে দিব যে কি সায়েন্টিস্ট হইছো মিয়া, দিছো আমাদের বেশি ফলনওয়ালা বীজ, হয়েছে হচ্ছে কম ফলন, তখন কি মন খারাপ করবো না? হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি, যারা এখন ও যদি এখন বীজটা এমন দিত, এই গাছের যদি কন্ডিশন এমন থাকতো, এইরকম যদি থাকতো, এটা তো থাকবেই, কি বলো? তাহলে এখানে যেহেতু ক্রস করতাম আমরা, মনে করো এটা একটা গ্যামিট, এটা একটা গ্যামিট, গ্যামিট গ্যামিট, এই ক্রসিং করলাম এমন পাইলাম, এই ক্রসিং করলাম এরকম, এটা করলে এরকম, এটা করলে সব গাছগুলো কেমন হয়েছে বলো তো? বেশি ফলনযুক্ত হয়েছে। তাহলে ওরা যদি এই ধরনের জিনোটাইপ নিয়ে যদি কাজ করতো, তাহলে সবগুলো ফলন কি হইতো গাছের? বেশি হইতো। তাহলে অ্যাজ এ প্লান্ট ব্রিডার হইতে পারে সে অ্যানিম্যাল ব্রিডার, মানে প্রজনন বিদ্যায় পারদর্শী, এরকম যদি কোনো সায়েন্টিস্ট গবেষণা করে, তার জন্য ল্যাবরেটরিতে স্যাম্পল থাকতে হয় যে কোন বৈশিষ্ট্যের জন্য কোন জিনগুলো দায়ী, তাকে এরকম আইসোলেট করে রাখতে হয়। তো এইখানে F1 হেটেরোজাইগাস ছিল নাকি হোমোজাইগাস ছিল, এটা যদি সে জানতে পারতো, তাহলে আমাদেরকে সেইভাবেও হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতো, আচ্ছা তোমাকে এই বীজ দিলাম, এর ভিতরে কিন্তু ছোটো হওয়ার চান্স আছে বা কম ফলন হওয়ার কিন্তু চান্স আছে, তাহলে আমরা সেইভাবে বুঝে শুনে নিতাম। আর যদি ওরা চাচ্ছে যে বেশি ফলন হবে এরকম ভ্যারাইটি আমাদের কাছে দিবে, তাহলে কিন্তু ওরা ঠিকই এই ভ্যারাইটি নিয়ে কাজ করতো না, ওরা তখন এই ভ্যারাইটি নিয়ে কাজ করতো। তাহলে কি F1 বংশধরের মধ্যে যারা আছে এরা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, এটা প্ল্যান্ট ব্রিডারদের জানা বা অ্যানিম্যাল ব্রিডারদের জানা খুবই প্রয়োজন। এই জানার জন্যে যে ক্রস, সেটা হচ্ছে টেস্ট ক্রস। তো তুমি বলতে পারো স্যার এর কিন্তু কীভাবে জানলো এটার মাধ্যমে? দেখো F1-এর দুই মেম্বার নিয়ে আমরা কাজ করছি, তাহলে এরকম তিনজন হইলে বুঝতে পারলাম যে এরা লম্বা হয়েছে, একটা না ছোটো হবে, ছোটো গাছ দেখে যদি হয় তাহলে বুঝলাম যে এটা মিক্সিং কন্ডিশনে ছিল, না তো ছোটোটা কই থেকে আসলো। আর যদি এইরকম হইতো F1 সবাই বড় হইতো,
তখন আমরা কোনো ডাউট থাকতো না যে এখানে ছোট হওয়ার জিনের জন্য কোনো বৈশিষ্ট্য আছে। তাহলে কি গাছের অ্যাপিয়ারেন্স দেখে, তাদের বৈশিষ্ট্য দেখে, বাহ্যিক বৈশিষ্ট্য দেখে, ফিনোটাইপ দেখে আমরা চিনতে পারবো যে আমাদের কাছে যে বৈশিষ্ট্যটা আসছিল F1-এ এটা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস। তাহলে এটাকে ক্লিয়ার হওয়ার জন্য আমাদের একটা ক্রস করা লাগে, সেটা হচ্ছে বিশুদ্ধ মাতৃবংশীয় প্রচ্ছন্ন জীবের সঙ্গে। যদি ক্রসিং করে সবাইকে লম্বা পায় তাহলে বুঝবো যে এখানে হোমোজাইগাস কন্ডিশনে ছিল। যদি এখানে খাটো এবং লম্বা বা ফলন বেশি হওয়া কম হওয়ার রেশিও যদি 3:1 পায় তখন বুঝবো কি যে এটা হেটেরোজাইগাস কন্ডিশনে ছিল। বুঝতে পারছো? আচ্ছা বলো। বীজ তো সবই হচ্ছে বীজ কোম্পানি থেকে বের হয়। বীজ কোম্পানি কার কাছে দিচ্ছে এটা বড় কথা না, বীজ কোম্পানি কি ভ্যারাইটি রিলিজ করছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন যদি সাইকেলের কাছ থেকে নিয়ে যদি দেখো তুমি ওর মধ্যে ভেজাল আছে, বুঝবা যে এরা নিজেরা বানাইছে, এরা সায়েন্টিস্ট না। তো সাধারণত যে বীজগুলো বিক্রি হয়, যদি ওই বীজের প্যাকেটের গায়ে ডিটেল লেখা থাকে, প্রশিকা কোম্পানি, তারপরে হচ্ছে ব্রাক সিড কোম্পানি, এরকম যদি লেখা থাকে তাহলে বুঝবা যে এটা কোম্পানি রিলিজ করছে। আর যদি এগুলো না থাকে তাহলে ওরা নিজেরা মনে করো, হ্যাঁ মনে করো যে ফারুক সিড, হ্যাঁ তাহলে বুঝবা যে এটা কি, এটা নিজেরা বানাইছে, বাড়িতে এরকম হয়েছিল, বীজগুলো প্যাকেটজাত করে ওরা নিজেরা বিক্রি করছে। ওটা কোনো ব্রিডার, প্লান্ট ব্রিডার বা অ্যানিমেল ব্রিডার না ওরা। কথা বুঝতে পারছো? তাহলে যে টার্মগুলো বললাম এগুলো সবাই বুঝছো কিনা? ব্যাক ক্রস, টেস্ট ক্রস কেন করা হয় বুঝলে তো? যে আমার হাতে যে স্যাম্পলটা আছে F1, এটা কি বিশুদ্ধ অবস্থায় আছে, হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, এটা জানার জন্য এই ক্রসটা আমরা করি। দুটো ক্রসের মাধ্যমে আমরা জানতে পারি F1টা কোন কন্ডিশনে আছে। এখন তুমি কেমন ভ্যারাইটি তৈরি করতে যাচ্ছ সেটা জানার জন্যে তোমার ওটা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস F1 এটা জানতে হয়, সেটা জানার জন্যই ক্রস। আচ্ছা এরপরে চলে যাই আমরা আমাদের মূল সূত্রে। একটু আগে যেটা বললাম এটাই ছিল হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। আসো সূত্রের মধ্যে যাই। হজরত মেন্ডেল সাহেবের প্রথম সূত্র, ফার্স্ট ল অফ হজরত মেন্ডেল। মেন্ডেলের প্রথম সূত্র, এর কিছু নাম আছে, অন্য নাম, অ্যানাদার নেম কি? মনোহাইব্রিড ক্রস, এগুলো এমসিকিউ। মনোহাইব্রিড ক্রস, আরেকটা নাম কি? এটা একটা ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণ সূত্র। এগুলো কেন বলা হয় একটু পরেই বলবো। ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র, এর নাম কি? পৃথকীকরণ সূত্র। গেল তো? এর আরেকটা নাম স্বাধীনভাবে জননকোষের, না স্বাধীনভাবে না, জননকোষ বিশুদ্ধকরণের পরীক্ষা, জননকোষ বিশুদ্ধকরণের পরীক্ষা, পিউরিটি অফ গ্যামেটিক সেল, তাই তো? পিউরিটি অফ গ্যামেটিক সেল, জননকোষ, হ্যাঁ জননকোষ বিশুদ্ধকরণের সূত্র নাকি বিশুদ্ধতার, আচ্ছা অ্যাডজেক্টিভের ঝামেলা আছে। ল অফ পিউরিটি অফ গ্যামেটস, ল অফ পিউরিটি অফ, ল অফ, একটা সূত্রের যদি এতগুলো নাম হয় কেমনটা লাগে? তো আমরা যদি ঘটনা বুঝতে পারি তাহলে এই কথাগুলো বুঝতে আর সমস্যা হবে না। এইটা মেন্ডেলের সূত্র, কিন্তু মেন্ডেলের সূত্র পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে কয়েকটা জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পারছি, এই জন্য তিনটা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। এখন যেটা বলছি এটা মেন্ডেল পরীক্ষা করে কি পাইছে, সেই মটরশুঁটি গাছ নিয়েই এখন পরীক্ষার ফলাফল আমরা দেখব। তাহলে মেন্ডেল প্রথমে মটরশুঁটি গাছ নিল এই সূত্র প্রমাণ করার জন্যে। আচ্ছা মেন্ডেলেরটা তো অলরেডি আমরা লম্বা এবং খাটো মিলে দেখলাম, তাই না? এই সেম জিনিস তোমাদের বইয়ে গিনিপিগের লোম দিয়ে একটা বৈশিষ্ট্য আছে প্রাণীর ক্ষেত্রে, ওইটা করি আমরা না? একটা তো দেখলামই লম্বা খাটো, এখন ওরা গিনিপিগ দেখি। কাদের ক্ষেত্রে এখন আলোচনা করছি? গিনিপিগ, বানানটাও সেরকম, গুইনিয়া পিগ, এই হচ্ছে গিনিপিগ বানান, বুঝতে পারছো? তাহলে গিনিপিগের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা এটা করছি
এইগুলো লেখার সময়, এই সূত্রগুলো লিখে ব্যাখ্যা করার সময় আগে কিছু কথা লিখতে হয়। তো তোমরা শুরুতে আগে লেখো, মনে করি যে গিনিপিগের দুটো কালার নিয়ে আমরা কাজ করব, কালো আর বাদামি। লেখো, মনে করি গিনিপিগের কালো বর্ণের লোমের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি। ইংলিশ লেখো, সাপোজ ক্যাপিটাল বি ইজ রেসপন্সিবল ফর দ্য ক্যারেক্টার অফ ব্ল্যাক। ক্যাপিটাল বি জিন লেখো, হ্যাঁ, জিন শব্দটা তো বাদ পড়ে গেল। ক্যাপিটাল বি জিন গিনিপিগের কালো বর্ণের লোমের জন্যে দায়ী জিন ক্যাপিটাল বি এবং তাদের জিনোটাইপ। আচ্ছা আমি লিখতেছি গিনিপিগের, আচ্ছা তোমাদেরটা বলছি, এদেরটা লিখে নিই। কালো বর্ণের লোমের জন্য এক লাইনে লিখবা দায়ী জিন ক্যাপিটাল বি এবং জিনোটাইপ, এদের জিনোটাইপ। জিন যদি ক্যাপিটাল বি হয়, জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল বি ক্যাপিটাল। একটু নিচে লেখো আপাতত। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি একবারে লিখলাম যেন কষ্ট কম হয়, এক লাইনে ডট ডট দিয়ে যাবো। তো তাই তোমরা লেখো, সাপোজ ক্যাপিটাল বি জিন ইজ রেসপন্সিবল ফর দ্য ক্যারেক্টার ব্ল্যাক অ্যান্ড দেয়ার জিনোটাইপ উইল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি অ্যান্ড দেয়ার জিনোটাইপ উইল বি অর জিনোটাইপ উইল বি। আবার বলি, কালো বর্ণ না বলে এবার বলবো বাদামি। কি বর্ণ? ব্রাউন কালার। হ্যাঁ, স্মল বি এবং জিনোটাইপ হবে, ঠিক আছে? তাহলে এটা ধরে নিলাম। এবার দেখো, এদের মধ্যে ক্রসিং করলে প্রথম বংশধরে F1 এর সবাই কালো বর্ণের গিনিপিগ কালো বর্ণের লোম বিশিষ্ট গিনিপিগ পাওয়া যাবে, যাদের জিনোটাইপ হবে কালো গিনিপিগ পাওয়া যাবে, যাদের জিনোটাইপ হবে হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। এটা আমার জানা আছে, আগে জানার পরে এইভাবে লিখে তারপর শুরু করতে হবে। মানে তুমি যে সম্পর্কে কাজ করছো ওটা রেজাল্ট পুরো তোমার জানা থাকতে হবে, বুঝতে পারছো? আমরা তো প্রেজেন্টেশন করছি, আর যখন আমরা ক্রসিং করব তখন তো এত কিছু লিখে ক্রসিং করব না। আমরা এখন ক্রসিংটাকে উপস্থাপন করার জন্যে শুরুর দিকে কথাগুলো বলে তারপর শুরু করতে হবে। আচ্ছা, হ্যাঁ, F1 প্রথম বংশধরে বলবা যে F1 বংশধরে সবাই কালো বর্ণের গিনিপিগ পাওয়া যাবে, যাদের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি। ইন F1 জেনারেশন এভরি গিনিপিগস উইল বি ব্ল্যাক ইন কালার হুজ জিনোটাইপ উইল বি ক্যাপিটাল বি স্মল বি। F1 জেনারেশনে এভরি গিনিপিগ উইল বি ব্ল্যাক ইন কালার। F1 বংশধরের সকল গিনিপিগের রং হবে কালো এবং তাদের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি। লিখছো? আচ্ছা, এবার লেখো যে F2 বংশধরে ইন F2 জেনারেশন F1 এর দুই সদস্যদের মধ্যে ক্রসিং করলে, আমি ওকে বলে নিই, এদের F1 এর দুই সদস্যদের মধ্যে ক্রসিং করলে কালো এবং বাদামি বর্ণের গিনিপিগের অনুপাত হবে 3:1। ইন F2 জেনারেশন ক্রস বিটুইন ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার গিনিপিগ three to one. The result will be 3:1 of black and brown colored। ये लिखो ना आगे, ओ ये क्रॉस कर लेना। अच्छा, ब्लैक आप लिखो ब्लैक एंड ब्राउन है जीनोटाइप है, ठीक है। সেটাই আমরা এখন প্রমাণ দেখব, এটার প্রমাণ করব। এই কথাগুলো লিখছো যে F2-তে কালো এবং বাদামির অনুপাত হবে 3:1। সবাই লিখতে পারছো? তোমাদের বই আরও সুন্দর করে লেখা আছে, আমি বলছি একটু লামসাম লিখে নিয়ে যাও, তারপরে আমি তোমাদের দেখাই দিবানি বই থেকে কোথায় লিখবা। হ্যাঁ, আচ্ছা, যা বলতেছে এটা লেখো। ওই যে ওখান থেকে একবারে দেখতেছো,
ঠিক আছে, এখন আসো, তাহলে ধরে নিলাম এবার ক্রসিং করা শুরু হয়ে গেল, গেল তো? আসো, তাহলে আমরা ধরে নিলাম প্রথমে এইভাবে ফরম্যাটটা লিখবা, এই জিনিসটা হচ্ছে মেন এখন যেটা লিখব। তো প্রথমে ধরো হচ্ছে ফিনোটাইপ, প্রথমে কি লিখবো? ফিনোটাইপ। ফিনোটাইপ দিয়ে লেখার ফরম্যাট হচ্ছে এটা, যেই ক্রসিংয়ে করো একই ফরম্যাটে লিখবা, প্রথম সূত্র করো, দ্বিতীয় সূত্র করো, ব্যতিক্রম করো, এই একই ফরম্যাটের জন্য সবগুলো আসে। আমি একটা ফরম্যাট শিখাই দিচ্ছি। ফিনোটাইপ, তাহলে পুরুষ নিব আগে, কি বলো? পুরুষ অথবা স্ত্রী একটা নিলেই হবে। তাহলে কি বলবো? কালো বর্ণের গিনিপিগ, কালো বর্ণের লোম বিশিষ্ট গিনিপিগ, সংক্ষেপে লিখি কালো গিনিপিগ, মানে কালো রঙের লোম, কিন্তু তোমরা লিখবা ব্ল্যাক গিনিপিগ। কালো বর্ণের লোম বিশিষ্ট গিনিপিগ, সংক্ষেপে লিখলাম একটু কালো গিনিপিগ। আর এর সঙ্গে ক্রসিং করব কার? এই হচ্ছে স্ত্রী, স্ত্রী গিনিপিগ, যেটা হবে হচ্ছে বাদামি, বাদামি বর্ণের গিনিপিগ। হ্যাঁ, এই স্ত্রী তো চিহ্ন ঠিক হয় নাই, এই যে আয়না, মিরর হয় নাই, ওটাও তীর ধনুক নিয়ে যুদ্ধে যাচ্ছে। আচ্ছা, এইবার কি লিখবো বলো তো? জিনোটাইপ। কি লিখবো এবার বলো? কালো রঙের জন্য কি ধরছিলে? ও যে জিনোটাইপটা লিখে ফেলো, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। আর স্ত্রীর জন্য কি ধরছিলে? স্মল বি, স্মল বি। ধরলে তো? দেখো খুবই মজার জিনিস এগুলো। এবার গ্যামিট ফর্ম করব, গ্যামিট লেখো এখানে। তাহলে এখান থেকে দেখো ক্রোমোজোমটা এইভাবে আছে, এই কালো রঙের জন্য যে দুটা অ্যালিল তারা এইভাবে আছে। তাহলে যখন এরা জননকোষ তৈরি করবে বা গ্যামেটিক সেল তৈরি করবে তখন সেপারেট হয়ে যাবে, তখন একটার মধ্যে কি যাচ্ছে? বি, আর একটার মধ্যে বি। তাহলে গ্যামিটটা কেমন হবে? ব্যাপারটা বুঝলে কি না? আমাদের হিসাব দিয়ে হিসাব করতে হবে না, এখানে দুইটা দেখবা, দুইটা মেরে দিবা। তো দুইটাই একই জিনিস বলে আমরা একটা লিখতে পারি, তোমরা দুটো লিখলেও সমস্যা নেই, একটা লিখলেও যা, দুটো লিখলেও যা, জিনিস তো দুইটাই সেমই। এই জন্যে এখানেও যদি সেম হয়, দুটো দুটো যদি সেম হয় তখন একটা করে লেখা যায়। এখানে দুটো হচ্ছে, এখানে একটা হচ্ছে, দুটো একরকম, বাট এখানে দুইটা দুই রকম, তখন কিন্তু চারটা দেখাতে হবে। যেহেতু এরাও দুজন এক, এরা দুজনও এক, এই জন্য একটা করে আমি সিঙ্গেল দিচ্ছি, আমার ক্রসিং করতে একটু বেশি হিজিবিজি কম হবে আর কি। এই জন্যে গ্যামিটের পরে এবার হয় F1 জেনারেশন। কি হয়? বাংলা লিখবা F1 জনু, ইংরেজিতে লিখবা F1 জেনারেশন। ওকে, জনু মানে বংশধর। আচ্ছা, এখন দেখো এদের মধ্যে ক্রস হইলে কি হবে? F1 এ ক্যাপিটাল বি, স্মল বি। অবশ্যই F1 এর যে রেজাল্টটা হবে এইটা কিসের জন্যে, মানে এইটা কি বৈশিষ্ট্য প্রকাশ করে, ব্র্যাকেটে অবশ্যই অবশ্যই লিখতে হবে। তাহলে এইটা যদি ডমিনেন্ট হয়, এটা যদি রেসিসিভ হয়, সাধারণত ক্যাপিটাল ডি দিয়ে আমরা ডমিনেন্টকে বোঝাই। এটা ডমিনেন্ট হলে এটা কি? এটা কিসের ক্যারেক্টার দেখো তো? তাহলে কালো এবং বাদামি দুইজন একসাথে আছে, কিন্তু এটা কি হয়ে গেল? সকলেই কালো, অল আর কেলা, কালা, সবাই কালা। কালাটা না সাদাটা? কালাটা। গরুকে কি খাওয়ান? ভুসি। কালাটা না লালটা? কালাটা কয় ভুসি, লালটা ভুসি। কাল টাকা, কালা টাকার আমার, লাল টাকার আমার। ওই শুনছো না? মজার মজার। ইউটিউবে আজকে সার দিবা, কালা না সাদা? ও লাল, লাল লাল লাল, লালটা না কালাটা সার দিবা, দেখবা একটা সুন্দর ভিডিও আসবে, দেখে হাসতে হাসতে পেটের নাড়ি বুড়ি হজম হয়ে যাবে। হ্যাঁ একদম, দেখবে না? নাড়ি বুড়ির প্রতি খুব মায়া না? ঠিক আছে, এখন দেখো F2, এই F2 জনু কেমনি করবা? হ্যাঁ, F2 আমরা করছি এখন ফিনোটাইপ। ফিনোটাইপটা কেমন হবে? এই যে এইখানে একবারে এই যে পিতা দিয়ে দিচ্ছি, এই চিহ্ন আর লাগবে না। এই যে সকলেই কালো, ও এই যে এইখানে এদেরকে ওই যে প্রথমে যখন ফিনোটাইপ লিখছি পিতামাতা লিখবে, তাই তো? সমস্যা নেই, এটা লিখলেও চলে, একই। আর হচ্ছে আবার কালো, এই কালোটা হচ্ছে স্ত্রী। আচ্ছা, এবার এদের জিনোটাইপ লিখতে হবে না? নিচে কি দেখা যায়?
আসে নিচে জিনোটাইপ। হ্যাগোর জিনোটাইপ কি হইব? এই যে এটা ক্যাপিটাল বি স্মল বি, এটা। এখন এইটাকে আমাদের গ্যামিট বানাইতে হবে। কি বানাইতে হবে? তাহলে একবার এইখানে শেষ করে গ্যামিট এই পাশে F2 ধরবানি নাকি? লেখো গ্যামিট, একটা ক্যাপিটাল একটা স্মল, এই জন্য এখন দুইটা লিখবো, দুইটা দুই রকম ক্যাপিটাল। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ? গল্প করতেছ কেন? আপ। আচ্ছা, এইবার এদের এই F1 জেনারেশনে যে F2 জেনারেশনের যে ফলাফল, এটাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো যায়, আবার এখান থেকে সরাসরি এরকম করেও দেখা যায়। সাধারণত চেকার বোর্ডের মাধ্যমে দেখাইতে বলে, তো আমরা এটা চেকার বোর্ডের মাধ্যমেই ফলাফলটা দেখাবো। F2 এর ফলাফল সবসময় চেকার বোর্ডের মধ্যে দেখাবো। এর আরেক নাম হচ্ছে পানেট স্কোয়ার বোর্ড। কি নাম? বিজ্ঞানীর নাম পানেট স্কোয়ার। হ্যাঁ, এটা কিন্তু এই এমসিকিউতে আসে। এই চেকার বোর্ডের আরেক নাম কি? পানেট। এই সায়েন্টিস্টের নাম। হ্যাঁ আসো, এই যে দেখো, আমরা এই বরাবর পুরুষ গ্যামেটগুলো আর এই বরাবর ফিমেল গ্যামেটগুলোকে লিখবো। কি কি পাইছো? এই একই জিনিস দুই পাশে বসাবা। গ্যামেট মানেই গোল্লা, গ্যামেট মানেই গোল্লা। এখন দেখো, এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের আমরা ক্রস করছি, কি হবে? এইটার সঙ্গে এইটা, এটা মনে করো ডিম্বাণু আর এটা শুক্রাণু, তাহলে কি হলো? জাইগোটটা এরকম হলো। এইটার সাথে আবার এইটা এমন হলো, এইটার সঙ্গে এইটা এরকম, এটার সাথে এইটা। এখন বলো, এই ক্যাপিটাল বি মানে কি? কালো। আর এটার মানে বাদামি। তাহলে বাদামি রং তো নেই, লাল রং আছে। বাদামি আর এটি কি? কালার। কালারে আমি সবুজ দিয়ে লিখি কালো। আর এটাও এই যে কি ধরছিলাম, সকলেই কি কালো, দেখো কালো কালো। তাহলে দেখো তো, ফলাফল লিখতে হবে এখন। রেজাল্ট কি লিখবো? রেজাল্ট। এই কি এটা? ফলাফল বা রেজাল্ট। কালো ইস্টু বাদামি। আচ্ছা, এরকম ভাবে লিখবা এটা। কালো সমান 3টা, কয়টা? বাদামি কয়টা? 1টা। সুতরাং কালো ইস্টু বাদামি ইকুয়াল 3:1। ব্যাস, এটা বললে আমাদের লেখা শেষ হইলো। এখন প্রথম সূত্রে কি বলছে সেই সূত্র বুঝতে গেলে আমাদের এই পর্যন্ত আসা লাগলো। আমি এখন সূত্রটা বলবো, তোমরা দেখো বুঝতে পারো কিনা। রেডি? রেডি 1 2 3 বলবো? আচ্ছা ঠিক আছে, নাও, তোমাদের জন্য কিছু সময় বরাদ্দ দেওয়া হলো। সহজ আছে না? এই চ্যাপ্টারে হচ্ছে পড়ার দুধ ভাত। কি লিখবো? ইয়েস স্যার। আমার আপু হচ্ছে একটা খরগোশ পালছিল, তো ছেলেটা ছিল সাদা, মেয়েটা ছিল হচ্ছে ব্রাউন কালারের। এখন স্যার বাচ্চা এসে সব কালো। এই সূত্রও আছে, এটা প্রথম সূত্রের ব্যতিক্রম। এটা প্রথম সূত্রের ব্যতিক্রম। এটার নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটার নাম কি? এর পরের পড়াই হচ্ছে আমাদের ওইটা, অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, ওইটা পড়বো আমরা। ওইটা স্বাভাবিকভাবে এরকম, এটা মেন্ডেলের পরীক্ষার ফলাফল, কিন্তু এর ব্যতিক্রম আছে। এই যে বললাম ব্যতিক্রম পড়বো। তুমি যেটা বলছো ওটা প্রথম ব্যতিক্রম, ওর নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। বাবা একরকম, মা একরকম, তার চাইল্ড আর একরকম। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ফলাফল। আচ্ছা, জেনেটিক ব্যাখ্যা আছে, বলবো। আচ্ছা, ব্যাখ্যা করব। তাহলে লেখার সময় এইভাবে লিখে আমরা শেষ করব। এই মেয়েরা কথা শোনো, শুরুতে আমরা এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করলাম তো, যে কোনটা কি ধরে নিলাম, F1 এ কি হচ্ছে, F2 তে কি হচ্ছে, ফলাফল কত হচ্ছে, 3:1। যা হয়েছে এই পর্যন্ত সবই আমরা প্রথমে একটা সারাংশ লিখছিলাম। এখন সেই জিনিসগুলো এবার আমরা একটা একটা করে দেখাচ্ছি। তো এই জিনিসগুলো লেখার পর এখন আমি সূত্রের মধ্যে চলে যাই।
ফরম্যাটটা এরকম, প্রথমে কিছু কথা লিখবা, তারপরে এইভাবে চলে যাবে শেষ পর্যন্ত, তাহলে সূত্রর প্রতিপাদন হয়ে যাবে। এখন দেখো সূত্রটা কি। মেন্ডেল বলছে যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীবের মধ্যে সংকরায়ন করলে, এক জোড়া অপোজিট ক্যারেক্টারের কোনো অর্গানিজমদের মধ্যে যদি ক্রসিং করা হয়, সংকরায়ন করা হয়, দেখো কালো একটা বৈশিষ্ট্য, বাদামি একটা, তাহলে কয় জোড়া হলো? প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যের জীবগুলো পাওয়া যাবে তারা পাশাপাশি থাকবে, বিপরীত বৈশিষ্ট্যের জিন না এখানে, তাহলে অপোজিট ক্যারেক্টারের জিন তারা পাশাপাশি থাকবে F1 জেনারেশনে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিক্সিং হবে না, মিশ্রিত হবে না। এই কালো যদি বাদামির সাথে যদি মিশে যেত, বা বাদামি যদি কালোর সাথে মিশে যেত, এরা কি পরবর্তী বংশধরে এখান থেকে যে আলাদা হয়ে যেত বাদামিটা, তাহলে তো কালো বাদামি বারবার হইতো, কালো বাদামি রঙের মিশ্রণ বারবার হইতো না। কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য দেখো প্রকাশ পাইছে, এটা মেন্ডেল খেয়াল করছিলেন। যদিও বাস্তবে এর ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে পড়ব, কিন্তু উনি যেটা দেখছিলেন যে দুটোর মধ্যে যেটা প্রকট এই দুইজনের মধ্যে সেইটা প্রকাশ পায়, এবং যেটা প্রকাশ পায় না প্রচ্ছন্ন, সে এর সঙ্গে মিশ্রিত হয় না, পাশাপাশি থাকে, কেবল রিমেইন সাইড বাই সাইড। এবং যখন পরবর্তীতে এইখান থেকে আবার F2 জেনারেশনের মধ্যে যখন এদের জননকোষ তৈরি হয়, এই বৈশিষ্ট্য দুটো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, হয়ে তারা ভিন্ন ভিন্ন গ্যামিটের মধ্যে চলে যায়। দেখো এই ক্যাপিটাল বি আর স্মল বি দুইজন ডিফারেন্ট গ্যামিট হয়ে গেছে না, এবং এই গ্যামিটটা আলাদা হয়ে গেছে বলেই পরবর্তীতে, যদিও এখানে এটা প্রচ্ছন্ন ছিল, এই যে আমরা এই বৈশিষ্ট্যটা পরে পেয়ে গেছি, এই যে এটা পেয়ে গেছি না। এই জন্য এই সূত্রের আর এক নাম হচ্ছে ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণ সূত্র। একসাথে ছিল কিন্তু মিশ্রিত হয় নাই, শুধু পাশাপাশি ছিল। যদি মিশ্রিত হইতো তাহলে এইটা বৈশিষ্ট্যকে আমরা পাইতাম না, এই স্মল বি এর ক্যারেক্টার আমরা এখানে F2-তে এসে পাইতাম না। এই জন্য এটাকে বলা হচ্ছে পৃথকীকরণ সূত্র। F2-তে যে এরা পৃথক হয়ে যায়, ল অফ সেগ্রিগেশন। ঘটনা বুঝতে পারলে? এখন একবারে খালি ব্যাখ্যা চেক্কা বাদ দিয়ে সূত্রটা বলছি, শোনো। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীবের মধ্যে সংকরায়ন করলে প্রথম বংশধরে বিপরীত বৈশিষ্ট্যের যে জিনগুলো পাশাপাশি থাকে তারা কেউ কারোর সাথে মিশ্রিত হয় না, এবং পরবর্তী বংশধরে এরা পরস্পর থেকে জোড়া দুটো বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের মধ্যে উনি যেটা বলছে সেটা বলছে যে না, এখানে যদিও পাশাপাশি থাকে কিন্তু F2-তে যে এই বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয়। প্রথম সূত্রে বলছে মিশ্রিত হয় না, পাশাপাশি থাকে, এবং জননকোষ তৈরির সময় সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনে যে কী হয়ে যাবে, বিচ্ছিন্ন হবে। আর দ্বিতীয় সূত্রে বলছে যে প্রথম বংশধরে এবং দ্বিতীয় সূত্রের বৈশিষ্ট্য হলো ডাইহাইব্রিড ক্রস, দুই জোড়া বৈশিষ্ট্য, গোলাকার একটা বৈশিষ্ট্য, হলুদ একটা বৈশিষ্ট্য, এক জোড়া, কুঞ্চিত একটা, সবুজ একটা। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীবের মধ্যে সংকরায়ন করলে প্রথম বংশধরে এরকম এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রকট বৈশিষ্ট্যই ডমিনেন্ট ক্যারেক্টারটাই এক্সপ্রেস হবে। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বংশধরে যে এই বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো পরস্পরের সঙ্গে মিশ্রিত হবে, হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। অর্থাৎ এখানে মিশ্রিত হয় নাই, এরা আলাদা হয়ে গেছে, আর এইখানে যে তারা মিশ্রিত হয়ে যাবে, হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। তার মানে আমি যদি তোমাদেরকে সিম্পলি যদি একদম সিম্পলি যদি বলি, মনে করো এইটা সেই গোলাকার হলুদ গোলাকার, আর এটা হচ্ছে হলুদ বীজ। কেমন বীজ? হলুদ। এর সঙ্গে ক্রসিং করলাম কেমন? কুঞ্চিত সবুজ। ওকে, আচ্ছা, প্রথম বংশধরে এই দুটোর মধ্যে যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট। এটাও প্রকাশ পাইতে পারে, এটাও পাইতে পারে, দ্বিতীয় সূত্রে কিন্তু। তো দেখা গেছে যে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, তাহলে এইটা হচ্ছে F1 বংশধর। এটা কি? তাহলে F1-এ কারা প্রকাশ পায়? শুধুমাত্র যারা ডমিনেন্ট তারা। এবার বলছে যখন এদের মধ্যে দুইজনের মধ্যে ক্রস করা হয়, এরকম দুইজনের মধ্যে যখন ক্রস করা হবে F2-তে যে এরকম দুইজনের মধ্যে ক্রস করা হবে, তো কথা ছিল F2-তে যখন ক্রসটা আমরা করি, এই যে দেখো এইটা হবে আর এইটা হবে, দুটো আলাদা হয়ে যাবে, তাই না? দেখো এইটাও পাইছি, আবার এইটাও পাইছি, কিন্তু এখানে বলছে যে এদের মধ্যে ক্রসিং করলে দ্বিতীয় বংশধরে বারবার এদেরই কি পাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এইখান থেকে ভিন্ন বৈশিষ্ট্য কেমন করে আসছে দেখো। এখান থেকে বলছে ক্রসিং করলে F2-তে যে এইরকমও পাওয়া যাবে, আর যেটা হচ্ছে এদের ফাদার বা মাদারের মতো যেটা ছিল সবুজ, এইটাও আসবে। তারপরে
গোলাকারের মধ্যে হলুদ ছিল, এখন কি হয়ে যাবে? সবুজ। কুঞ্চিতর মধ্যে কি ছিল? আচ্ছা এটা কুঞ্চিত হবে রে বাবা। কুঞ্চিতর মধ্যে আগে কি ছিল? সবুজ। এখন মিশ্রিত হয়ে কি হয়ে যাবে? তাহলে দেখো এই দুইটার মতো ফাদার মাদারের মতো এখানে পাচ্ছি। এছাড়াও এইটার গোলাকারের মধ্যে সবুজ চলে আসছে, আর এর কুঞ্চিতের মধ্যে হলুদ চলে আসছে। তার মানে কি বৈশিষ্ট্যটা এই যে এদের সঙ্গে মিশ্রণ হয়ে গেছে না, এর কিছু অংশ এর কিছু অংশ এর কিছু অংশ এর কিছু অংশ। তাহলে এইটা দ্বিতীয় সূত্রের মধ্যে বলা হয়েছে যে এখানে বৈশিষ্ট্যগুলো পরস্পরের সঙ্গে মিশ্রিত স্বাধীনভাবে হচ্ছে পরস্পরের সাথে সঞ্চালিত হইতে পারে। এই জন্য দ্বিতীয় সূত্রের আর এক নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীনভাবে মিলনের সূত্র বা সঞ্চারণের সূত্র। এদের এখানে স্বাধীনতা আছে যে এই বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যাবে। এইখানে কি কোথাও কালো আর বাদামি কি একাকার হয়ে কোনো বৈশিষ্ট্য এখানে আসছে? আসে নাই। তার মানে বাস্তবে এই জিনিসও উনি পাইছেন। তো এটা আমরা একটু নেক্সট দিন ব্যাখ্যা করব। আজকে প্রথম সূত্রের ব্যাখ্যা করলাম, আর হচ্ছে কিছু টার্ম ছিল। এখন কি এটা কি দেখাই দিব একবার? এখন আজকে দিব কয়টা বাজে? তাহলে এটা আজকে আর হবে না, নেক্সট দিন হবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় সূত্রের বৈশিষ্ট্যটা আমরা নেক্সট দিন, এর কনসেপ্ট বুঝতে পারছো কিনা? দুইটা সূত্রের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আজকে একটুখানি আমি বললাম। এইখানে প্রথম বংশধরে প্রকটটা প্রকাশ পাবে, আর দ্বিতীয় বংশধরে বৈশিষ্ট্যগুলো পরস্পরের সাথে মিশ্রিত হবে। দ্বিতীয় বংশধরে কী হবে? বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে একজন আরেকজনের সঙ্গে মিশ্রিত হয়ে প্রকাশ পাবে। আর এইখানে এই কথাটা বলে না, এখানে বলছে F1-এ যারা থাকবে তারা পাশাপাশি থাকবে, কেউ কারোর সাথে মিশ্রিত হবে না। দ্বিতীয় বংশধরে এসে এরা আলাদা হয়ে যাবে, আর এখানে আলাদা হবে না, মিশ্রিত হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট দিন দ্বিতীয় সূত্রের এই প্রতিপাদনটা আমরা এই যে যেমন জিন দিয়ে করলাম, এরকম জেনেটিক্যালি এটা করব। করার পরে প্রথম সূত্রের 3টা ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের 3টা ব্যতিক্রম আগামী দিন শেষ করব। ঠিক আছে?